তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে ক্লাস শুরু করতেছি আজকের। আজকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখবো যেগুলো নরমালি ইউজ হয়ে থাকে, এবং যে ফরম্যাটে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে সেই ধরনের কিছু প্রবলেম দেখব। তার মধ্যে প্রথম প্রবলেম হচ্ছে কি, আমাদের এই প্রবলেমটা ফাইন্ড দ্য ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। যদি একটা ম্যাট্রিক্স দেয়া থাকে তাহলে সেই ম্যাট্রিক্সের ইনভার্স আমরা কিভাবে পাবো। ধরো এরকম একটা ম্যাট্রিক্স দেয়া আছে, a সমান সমান 1 1 1, তারপরে 1 2 3, তারপর 1 3 6। তো আমরা ম্যাটল্যাব উইন্ডোতে যাই। ফার্স্টে স্ক্রিন ক্লিয়ার করলাম সিএলসি লিখে, তারপরে এখন ম্যাট্রিক্সটাকে লিখলাম 1 1 1 1 2 3, তারপর হচ্ছে 1 3 6। তোমরা যারা যারা ম্যাটল্যাব ইনস্টল করছো তারা তারা কোডগুলো করে দেখার চেষ্টা করবা, তাহলে বুঝতে সুবিধা হবে যে কোডগুলো কিভাবে রিলেটেড। এখন ইনভার্স, একটা ম্যাট্রিক্সের ইনভার্স পাওয়ার জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে গিয়ে ডিরেক্ট আমরা সেই ফাংশনটা ইউজ করতে পারি, inv command for inversion of a matrix। এই inv এ লিখে যদি কমান্ড লিখো তাহলে এই ম্যাট্রিক্সের একটা ইনভার্স ম্যাট্রিক্স পাওয়া যাবে। ইনভার্স ম্যাট্রিক্স বের করার নিয়মও আছে। ইনভার্স ম্যাট্রিক্স আশা করি ম্যাথমেটিক্সে তোমরা একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় সেটা জানো। সেটার প্রসেস হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টের জন্য, ম্যাট্রিক্সে যতগুলো এলিমেন্ট থাকে প্রত্যেকটা এলিমেন্টের জন্য তার কোফ্যাক্টর বের করতে হয়। কোফ্যাক্টর বের করার নিয়ম হচ্ছে যেই এলিমেন্টটা যেই রোতে যেই কলামে আছে সেই রো সেই কলাম বাদ দিলে বাকি যে রো গুলা কলামগুলো থাকে সেগুলোর ডিটারমিনেন্ট বের করতে হয়। এবং সেখানে প্লাস মাইনাস চিহ্ন হিসাব করারও একটা নিয়ম আছে। প্লাস মাইনাস চিহ্ন হিসাব করে শেষে ওই ম্যাট্রিক্সটাকে নতুন আরেকটা ম্যাট্রিক্সে বসাইতে হয়। এবার প্রত্যেকটা এলিমেন্টের জন্য ক্যালকুলেট করে করে নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করে তারপরে যেই নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটাকে আবার ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করতে হয়। তো আমি সেই ম্যাথমেটিক্যাল প্রসিডিউরে যাইতেছি না, ম্যাটল্যাব ডিরেক্টলি এই কমান্ডটা দিলে ইনভার্স ম্যাট্রিক্স বের করে ফেলতে। আচ্ছা, এই প্রোগ্রামটা অলরেডি আমার ল্যাপটপে সেভ করা আছে, সো আমি এটাকে জাস্ট রান করব। এই ম্যাট্রিক্সটাকে রান করার পরে আমরা এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাব, যেটার নাম হচ্ছে গিয়ে বি। এখন দেখো বি ম্যাট্রিক্সটা দেখতে কিরকম। বি ম্যাট্রিক্সটা হচ্ছে 3 -3 1 -3 5 -2 1 -2 1। এটা হচ্ছে গিয়ে বি ম্যাট্রিক্সের শেপ। তাহলে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য ইনভার্স কমান্ডটাই যথেষ্ট। কোড লিখেও করা যায়, ট্রাই করে দেখতে পারো তোমরা। যেমন আমরা গতদিন ম্যাট্রিক্স গুণ করার প্রসেস দেখছিলাম সেরকম
ইনভার্স ম্যাট্রিক্সে বের করা সম্ভব। এখন একটা ম্যাট্রিক্সকে আরেকটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে নতুন নতুন ডাইমেনশনের আরেকটা ম্যাট্রিক্স পাওয়া যায়। এইখানে আমাদের দুইটা ম্যাট্রিক্স আছে, একটা হচ্ছে গিয়ে এ ম্যাট্রিক্স আর একটা হচ্ছে তার ইনভার্স বি ম্যাট্রিক্স। এখন একটা ম্যাট্রিক্স আর তার ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে কি হয় সেটা একটু দেখতে চাই। তাহলে সেই কমান্ডটা দিলাম যে এ গুণ বি। এ গুণ বি মানে আসলে এ গুণ ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। এই কমান্ডটা যদি আমরা রান করি তাহলে আমরা সি ম্যাট্রিক্স পেয়ে যাব। সি ম্যাট্রিক্স কেমন সেটা যদি দেখতে চাই তাহলে দেখো যে সি ম্যাট্রিক্সের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। প্যাটার্নটা হচ্ছে যে সি ম্যাট্রিক্সে শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্ট গুলা হচ্ছে 1 আর বাকি সব এলিমেন্ট 0। অর্থাৎ এই কর্নারে একটা 1 আছে আর এই রো এই কলামে সব 0। তারপর মাঝখানে একটা 1 আছে, তাই সেই রো আর সেই কলামের সবাই 0। আবার থার্ড আরেকটা ভ্যালু 1 আছে, বাকি সবগুলো মান 0। এই টাইপের যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্স গুলোকে একটা নির্দিষ্ট নাম আছে, এই নামটা বলে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা পাওয়া যাবে একটা ম্যাট্রিক্সের তার ইনভার্স ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তার নাম হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স এর অনেক অ্যাপ্লিকেশন আছে, বিভিন্ন জায়গায় এটা কাজে লাগে। আইডেন্টিটি ম্যাট্রিক্স এমনিও ফর্ম করা যায়। ই ওয়াই ই লিখে যদি 3 দেয়া যায়, এই কমান্ডটা ই ওয়াই মানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি করবে। আর 3 হচ্ছে গিয়ে আইডেন্টিটি ম্যাট্রিক্স সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স হয়। স্কোয়ার ম্যাট্রিক্স মানে যাদের রো আর কলাম সমান থাকে তাদেরকে স্কোয়ার ম্যাট্রিক্স বলে। আর দেন লিখে 3 লিখা মানে হচ্ছে যে এই ম্যাট্রিক্সটায় 3টা রো 3টা কলাম থাকবে আর আইডেন্টিটি ম্যাট্রিক্সের যে ফরমেশন সেই ফরমেশনকে এটা ফলো করবে। অর্থাৎ শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্টগুলো 1 হবে আর বাকি সব এলিমেন্ট 0 হবে। এটা হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্সের প্যাটার্ন। সো আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের দেখলাম, কিভাবে পাওয়া যায় সেটা দেখলাম। তাহলে প্রথম কোশ্চেন আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে পাওয়া যায়, তার সাথে সাথে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সটাও দেখে নিয়েছি। পরের কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে find the solution of the following equations। দেখো তিনটা ইকুয়েশন দেয়া আছে, 3x plus 5y minus 7z সমান সমান 37। সেকেন্ড ইকুয়েশন এটা, থার্ড ইকুয়েশন এটা দেয়া আছে। এই ইকুয়েশন গুলো কিভাবে সলভ করতে হয় তোমরা সেটা জানো। এখন কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। তোমাদের কাজ হচ্ছে কি এই তিনটাকে সলভ করা, সলভ করে বলা যে x এর মান কত, y এর মান কত আর z এর মান কত। ক্যালকুলেটর থাকলে খুব সহজে করা যায়। ক্যালকুলেটরে ইকুয়েশন সলভ করার নিয়ম জানো কেউ? জি না স্যার। তাইলে হাতে করতে হবে, হাতে করো।
স্যার ইকুয়েশনটা বের করতে পারছো কেউ? জি স্যার। কত বলো তো? স্যার x equal to 3, y equal to 7 and z equal to 1. গুড। তাহলে এটা হচ্ছে কি আমাদের সলিউশন। এখন এই সলিউশনটা যদি আমরা কোডের মাধ্যমে করতে চাই তাহলে কিভাবে করব? আর কেউ পাইছো সলিউশন? কোডের মাধ্যমে যেভাবে করতে হবে সেটা হচ্ছে যে এই ইকুয়েশনগুলোর কোএফিসিয়েন্ট খেয়াল করতে হবে। দেখো এখানে তিনটা ভ্যারিয়েবল আছে, প্রত্যেকটা ভ্যারিয়েবলের সাথে তিনটা ইকুয়েশন আছে, প্রত্যেকটা ভ্যারিয়েবলের সাথে একটা করে কোএফিসিয়েন্ট আছে। আমরা প্রথমে যেটা করব, ইকুয়েশনগুলো যেভাবেই থাকুক ভ্যারিয়েবলগুলোকে এক পাশে নিব আর কনস্ট্যান্টগুলোকে আরেক পাশে নিব। নেওয়ার পরে এরপরে ভ্যারিয়েবলগুলোকে, যে ভ্যারিয়েবলগুলোর সাথে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে তাদের সাইন সহ, চিহ্ন সহ, পজিটিভ নেগেটিভ চিহ্ন সহ তাদেরকে দিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো। সো যদি এই ভ্যারিয়েবল নিয়ে গুলার কোএফিসিয়েন্ট নিয়ে একটা ম্যাট্রিক্স বানাই তাহলে একটা 3-3 ম্যাট্রিক্স হবে। সেই 3-3 ম্যাট্রিক্সের ফর্মটা হবে এরকম: 3 5 -7 11 -4 6 -2 1 2। সেই ম্যাট্রিক্সটা আমি কোডে লিখলাম 3 5 -7 11 -4 6 -2 1 2। এই ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে কোএফিসিয়েন্ট গুলোর ম্যাট্রিক্স। এরপরে হচ্ছে যে এরপর ডান পাশে যে সংখ্যাগুলো আছে তাদেরকে দিয়ে আরেকটা ম্যাট্রিক্স দিতে হবে। সেই ম্যাট্রিক্সটা হবে 37 11 3। তাহলে আমরা সেই ম্যাট্রিক্সটা লিখি। সেই ম্যাট্রিক্সটা হবে 37 11 3। এখন ইকুয়েশনগুলোকে আসলে ম্যাট্রিক্স দিয়েও সলভ করা যায়।
সেটা দেখানোর জন্য এটা। তো এটা সলিউশন হচ্ছে যে a কে ইনভার্স করতে হবে, সেই ইনভার্স কে b দিয়ে গুণ করতে হবে। তবে b এখানে রো ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের ডাইমেনশন মিলবে না, এই কারণে b কে আমরা ট্রান্সপোজ করে নিব, অর্থাৎ b কে রো ম্যাট্রিক্স থেকে একটা কলাম ম্যাট্রিক্সে পরিণত করে নিব। তাহলে ধরো আমরা নতুন একটা ম্যাট্রিক্স চাই, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে ইনভার্স অফ a গুণ হচ্ছে b প্রাইম। যে কোনো স্ক্রিনে দেখা যাইতেছে না, হ্যাঁ স্ক্রিনে দেখা যাইতেছে না স্যার। বাকি সবাই দেখতে পাও? না স্যার। না স্যার। এখন জি স্যার, দেখা যাইতেছে। জি স্যার। আচ্ছা, তাহলে আবার বলি, সেটা হচ্ছে যে ফার্স্টে এই ম্যাট্রিক্সের যে এই ইকুয়েশন গুলার যে ভ্যারিয়েবল গুলো আছে অর্থাৎ এক্স ওয়াই জেড, তাদের কোএফিসিয়েন্ট কে চিহ্ন সহ নিয়ে একটা ম্যাট্রিক্স ফর্ম করব, অর্থাৎ 3 5 -7 11 -4 6 -2 1 +2 এদেরকে নিয়ে একটা ম্যাট্রিক্স ফর্ম করলাম। এই যে 3 5 -7 11 -4 6 -2 1 2, এটা একটা 3 3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার নাম দিলাম এ। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এরপরে এই ভ্যারিয়েবল ইকুয়েশন গুলোর ডান পাশে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ সমান সমান চিহ্নের ডান পাশে যে আমাদের কনস্ট্যান্ট গুলো আছে সেই কনস্ট্যান্ট গুলো দিয়ে আরেকটা ম্যাট্রিক্স ফর্ম করব। সেই ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে 37 11 3। ওকে, এখন যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইনভার্স অফ এ। তার মানে হচ্ছে গিয়ে এ ম্যাট্রিক্সের ইনভার্স নিব, তাকে বি দিয়ে গুণ করব, কিন্তু বি তো রো ম্যাট্রিক্স, এটার সাথে এটার ডাইমেনশন মিলবে না, ফলে এরর দেখাবে। এজন্য বি কে কলাম ম্যাট্রিক্সে পরিণত করে নিছি, যাতে এ ম্যাট্রিক্সের রো এর সংখ্যা আর বি ম্যাট্রিক্সে এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর বি ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হয়। তাহলে এই বি প্রাইম দিলে আসলে এটা একটা রো ম্যাট্রিক্স থেকে কলাম ম্যাট্রিক্সে পরিণত হয়ে যাবে। এখন যদি এদেরকে গুণ করি তাহলে আমরা একটা 3 1 ম্যাট্রিক্স পাবো। তাহলে এখন এটাকে আমরা আগে সেভ করি। রাইট লোকেশনে সেভ করা সবসময় ইম্পর্টেন্ট। সেভ করলাম, এখন রান করব। রান করার পরে আমরা সি এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি, সি সমান সমান হচ্ছে গিয়ে 3 7 1। সলিউশন ঠিক আছে? আমাদের যারা যারা সলভ করছো তারা দেখো, আমাদের এক্স এর ভ্যালু ছিল হচ্ছে 3, ওয়াই এর ভ্যালু ছিল 7 আর জেড এর ভ্যালু ছিল 1। তাহলে এইভাবে কিন্তু একটা সলিউশনও বের করা যায়। অনেক এক্ষেত্রে যদি 4টা ভ্যারিয়েবলও থাকতো তাতেও কোনো সমস্যা ছিল না, আমরা ম্যাট্রিক্স গুলোকে ঠিকমতো সাজায় নিতে পারলে তাদের সলিউশন খুব ইজিলি বের করতে পারবো। তাহলে যদি অনেকগুলো ইকুয়েশনও দেয়া থাকে, সেই ইকুয়েশন গুলাকে সলভ করার জন্য এরকম একটা ছোট 2-3 লাইনের কোড লিখলেই আমাদের কাজ হয়ে যায়। তাহলে এটা হচ্ছে কি ম্যাট্রিক্সে দিয়ে সলিউশন বের করা, ইকুয়েশন অনেকগুলো ইকুয়েশন থাকলে তাদের সলিউশন বের করা যায়। আচ্ছা, এইবার একটু অ্যাডভান্স লেভেলের একটা ইয়েতে আসি, যেরকম একটা কোশ্চেন তোমাদের পরীক্ষাতেও থাকবে এই টাইপের। সেটা হচ্ছে যে রাইট ইউর ওন ফাংশনস টু কম্পিউট দ্য ভ্যারিয়েন্স এন্ড স্কিউনেস অফ দ্য ফলোইং নাম্বার সিরিজেস। তাহলে এই সিরিজে যে নাম্বারগুলো আছে x সমান সমান যে নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারগুলোর ভ্যারিয়েন্স বের করতে হবে আর স্কিউনেস বের করতে হবে, এবং এটা নিজের কোড লিখতে হবে, ফাংশন লিখতে হবে নিজেকে। ওকে, তো
তো কোনো কমান্ড ইউজ করা যাবে না, নিজেকে ফাংশন লিখে এটা করতে হবে। পরীক্ষার সময়ও কোনো কমান্ড ইউজ করা যাবে না। যদি লেখা থাকে যে রাইট ইউর ওন ফাংশন, তাহলে তোমাকে নিজে কোড লিখতে হবে। আচ্ছা, কোনো কিছুর ভ্যারিয়েন্সের সূত্র কি? ভ্যারিয়েন্সের সূত্র এই যে এখানে দেয়া আছে। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ভালো করে বোঝার চেষ্টা করো যে ভ্যারিয়েন্স মানেটা কি। আচ্ছা, এই যে সিম্বলটা দেয়া আছে খুব খুব সহজ, খুব সিম্পল, ঘাবড়ানোর কিছু নাই। এক্স আই, এটা এক্স আই মানে হচ্ছে গিয়ে যতগুলো এক্স আছে সবাই। এই যে এক্স এর ভিতরে কি আছে? অনেকগুলো নাম্বার আছে, 45 আছে, 67 আছে, 34 আছে, 10 আছে, 78 আছে, এরকম অনেকগুলো নাম্বার আছে। নাম্বার যে কয়টা থাকুক সেটা কোনো ব্যাপার না আমাদের কাছে। সব কয়টাই হচ্ছে একটা এক একটা এক্স আই। এটা প্রথম এক্স, এটা দ্বিতীয় এক্স, এটা তৃতীয় এক্স। তো এক্স আই দিয়ে বোঝানো হয়েছে এই নাম্বারগুলো। আচ্ছা, নাম্বারের লিস্টে আবার একটা জিনিস দেয়া আছে, সেটা হচ্ছে যে ওয়াই ওয়াই। ওয়াই ওয়াই এইটা আবার কি নাম্বার? এই নাম্বারটার আবার একটা ডেফিনিশন দেয়া আছে, সেটা হচ্ছে লাস্ট 2 ডিজিট অফ ইওর রোল নাম্বার। ওকে, পরীক্ষার সময় কিন্তু এই প্রশ্ন ভালো করে পড়ে দেখতে হবে। তোমাদের কারো সাথে কারো রেজাল্ট যাতে না মিলে, এর জন্য যেটা করা হবে সেটা হচ্ছে যে একটা সংখ্যা তোমাদের রোল নাম্বার দিয়ে দেওয়া হবে। তাহলে ওয়াই ওয়াই এর জায়গায় সবাই নিজের নিজের রোল নাম্বারের লাস্ট 2 ডিজিট বসাবে। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের এক্স গুলা ভ্যারি ডিফাইন হয়ে গেল। এখন এক্স আইটা কি? এক্স আই হচ্ছে কি এক একটা নম্বর। এক্স বার, এক্স বার এর ডেফিনেশনও দেয়া আছে। এক্স বার মানে হচ্ছে গিয়ে মিন ভ্যালু অফ দ্য নাম্বারস। তাহলে এই যে নাম্বারগুলা যে আছে তাদের যে মিন ভ্যালু, অর্থাৎ তাদের যে গড়, সেই গড় নাম্বারটা হচ্ছে গিয়ে এক্স বার। তাহলে আসলে আর এই চিহ্নটাও মানে হচ্ছে গিয়ে সাম চিহ্ন, সাম নিতে হবে। সাম একটা কমান্ড আছে, সেই কমান্ডটা আমরা ডিরেক্টলি ইউজ করতে পারবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? ব্যাপারটা দাঁড়াইলো হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা এক্স থেকে এই সব কয়টা সংখ্যার গড় একটা একটা করে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে যে বিয়োগফলটা পাওয়া যাবে সেই বিয়োগফলগুলোর স্কোয়ার করতে হবে। যদি এখানে 10টা সংখ্যা থেকে থাকে, তাহলে এই 10টা থেকে তাদের গড়গুলো বিয়োগ করার পরে 10টা নাম্বার পাওয়া যাবে। সেই 10টা নাম্বারের স্কোয়ার করলে নতুন 10টা নাম্বার পাওয়া যাবে। সেই নতুন 10টা নাম্বারকে যোগ করব একসাথে, তাহলে একটা যোগফল পাওয়া যাবে। সেই যোগফলটাকে n-1 দিয়ে ভাগ করব। n-1 মানে হচ্ছে n হচ্ছে গিয়ে টোটাল কয়টা সংখ্যা আছে সেটার কোয়ান্টিটি। এখানে যদি 10টা সংখ্যা থাকে n মানে হচ্ছে গিয়ে 10। তাহলে আমরা এই যোগফলটাকে 10 বিয়োগ 1 মানে 9 দিয়ে ভাগ করব। ভাগ করলে যে নাম্বারটা পেয়ে যাবো সেটাই হচ্ছে ভ্যারিয়েন্স। তাহলে খুব সোজা, এমন কঠিন কিছু না। তাহলে আমরা এটার কোড কেমন হবে সেটা আগে লিখে আসি। তাহলে আমরা যেটা করব, আগে একটা ফাংশন লিখব, পরে যেমন প্রথম ক্লাসে দেখাইছিলাম যে ফাংশন কিভাবে লিখতে হয় এবং পরে কিভাবে ফাংশনটা কল করতে হয়, আবার আমরা সেই উদাহরণে যাই। আচ্ছা, প্রথমে হচ্ছে যে একটা একটা ইয়ে নিবা, স্ক্রিন নিবা, এমটি স্ক্রিন নিয়ে সেখানে তোমাদের রোলগুলোকে লিখবা। সরি, রোল না তো, এই সংখ্যাগুলোকে লিখবা। 45, 67, 34, 10, 78, 99, 82। তার মধ্যে ধরো তোমাদের কারো রোল নাম্বার হচ্ছে 30, কত কে আছে? একটা রোল বলো। 32
32। তাহলে এই 32 রোলটা কোথায় লিখতে হবে? এই যে yy যে নাম্বারটা আছে সেখানে 32 লিখতে হবে। তাহলে আমরা এই yy এর জায়গায় 32 লিখলাম। তাহলে তোমার জন্য তোমার একটা রেজাল্ট পাওয়া যাবে এই নাম্বারগুলোর জন্য। এখন হচ্ছে একটা ভ্যারিয়েন্স ফাংশন আমরা লিখব। এতটুকু লেখার পরে নতুন আরেকটা উইন্ডো খুলবা। নতুন আরেকটা উইন্ডো খুলে সেখানে ফাংশনগুলোকে আমরা লিখব। হ্যাঁ, তাহলে একটা একটা লাইন করে আমরা দেখি। ফাংশন লেখার জন্য উপায় হচ্ছে যে ফাংশন y, তারপর হচ্ছে ফাংশনের একটা নাম দিতে হবে, যেই নামে তুমি এই ফাংশনটাকে পরবর্তীতে কল করতে চাও। যেহেতু এটা ভ্যারিয়েন্স কল করে, আমরা এটাকে ভ্যারিয়েন্স নামে লিখলাম। অনেক নাম কিন্তু ফাংশন হিসেবে দেয়া যায় না। যেসব নামগুলা কিওয়ার্ড, যেমন মিন, এটা একটা কিওয়ার্ড। তারপর লেন্থ, এগুলা ম্যাটল্যাবের নিজস্ব কিওয়ার্ড। ম্যাটল্যাব এগুলাকে একটা ফাংশন হিসেবে তাদের ডিরেক্টরিতে সেভ করে রাখছে। এই নামগুলা ফাংশনের নাম দেয়া যায় না। এমন কোন একটা নাম দিতে হবে যেটা মানে নাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। যেমন ধরো সেফ হয় যদি আমরা ভ্যারিয়েন্স ই দিয়ে দেই, দুইটা ই দিয়ে দেই, তার মানে এটা একটা ভুল বানান। ম্যাটল্যাব কখনো একটা ভুল বানান দিয়ে তাদের ফাংশনকে কল করবে না। মানে আমাদের সেফটির জন্য আমরা কি করতে পারি, একটু ঘুরায় পেঁচায় নামটাকে দিতে হবে, যাতে এইটা ম্যাটল্যাবের নিজস্ব যে ফাংশনের ইয়ে আছে, ফাংশন গুলো আছে, সেই ফাংশন গুলোর নামের সাথে যেন এই নামটা না মিলে। যাই হোক, ভ্যারিয়েন্স নামটা ম্যাটল্যাবের নিজস্ব ফাংশনে নাই, এই কারণে আমি ভ্যারিয়েন্স ইউজ করছি। আচ্ছা, এরপরে ফাংশনের ভিতরে যে যে থাকবে তাদেরকে কল করতে হবে। ফাংশনের ভিতরে আমাদের যে মানগুলো আসবে তাদেরকে এক্স ধরে নিছি। এটা অ্যারেও হইতে পারে, ম্যাট্রিক্সও হইতে পারে, যে কোনো হিসেবেই এদেরকে কল করা যাইতে পারে। এখন আবার আমরা সূত্রটাতে ব্যাক করি। সূত্রটা একটু দেখে আসি যে সূত্রতে কি কি লাগবে আমাদের। এই সূত্রতে লাগে হচ্ছে গিয়ে যতগুলো এক্স আছে সবাই লাগে। সূত্রটা কি সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। তারপরে এই ফাংশনটা লেখার জন্য মিন গুলো লাগবে। তারপরে প্রত্যেকটা মান থেকে মিন গুলাকে বাদ দিয়ে স্কোয়ার করে তার সাম নিতে হবে। আর হচ্ছে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে লেন্থ। হ্যাঁ, এই যে আমাদের টোটাল যে অ্যারেটা আছে বা ভেক্টরটা আছে, সেখানে যতগুলো সংখ্যা আছে তাদের টোটাল সংখ্যা লাগবে। তাহলে এই দুইটা কাজ আগে করে নিতে হবে। আগে মিন বের করে নিতে হবে, আর হচ্ছে গিয়ে লেন্থটা বের করে নিতে হবে। সো সেই কাজটাই আমরা এখন করব। যে যতগুলো এক্স এখানে আসবে তাদের সবার মিন বের করে নিব, এম দিয়ে মিনটা বের করে নিলাম। আর হচ্ছে গিয়ে লেন্থ অফ এক্স দিয়ে তাদের লেন্থটাকে বের করে নিলাম, কয়টা আছে সংখ্যা সেটা বের করে নিলাম। এরপরে সূত্রটা লেখার পালা। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এক্স আই মাইনাস এক্স বার স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে যেটা করতে হবে, প্রত্যেকটা এক্স কে আলাদা আলাদা করে নিতে হবে এবং মিন থেকে বিয়োগ করতে হবে। আলাদা আলাদা করে যদি অনেকগুলো মানের ভিতর থেকে কোনো মান নিতে হয় তাহলে ফর লুপ দিতে হয় ডিরেক্টলি। আমরা একটা ফর লুপ দিলাম। ফর লুপ প্রত্যেকটা সংখ্যা নিতে হবে, 1 নম্বর সংখ্যা থেকে n তম সংখ্যা পর্যন্ত যাব। তার মানে যেহেতু এখানে n সংখ্যক সংখ্যা আছে, 1 থেকে n পর্যন্ত গেলে সবকটা সংখ্যা কভার হবে। এরপরে কি করলাম? এরপরে এই লাইনটা লিখতে হবে xi, i তম x, প্রথম x, দ্বিতীয় x, তৃতীয় x, এভাবে যতগুলা x এর মান আছে সবকটা x এর মানকে সে নিবে, নিয়ে মিন থেকে সে বিয়োগ করবে। তাহলে xi মাইনাস মিন হয়ে গেল। তারপরে প্রত্যেককে আলাদা আলাদা করে স্কোয়ার করো। প্রত্যেককে আলাদা আলাদা করে স্কোয়ার করার জন্য এই ডট চিহ্নটা দিতে হবে, তারপরে হ্যাট চিহ্ন দিতে হবে, তারপরে 2 লিখতে হবে। তাহলে সে
আলাদা, প্রত্যেককে আলাদা আলাদা করার জন্য এই ডট দিতে হয়। শুধু স্কোয়ার দিলে এই ভ্যালুটাকে, যেখানে অবশ্য লুপ চালাচ্ছি, লুপে সমস্যা নাই, কিন্তু অন্যান্য ক্ষেত্রে লুপ না চালাইলে সেখানে লাস্ট ভ্যালুটাকে স্কোয়ার করে ইউতে রেখে দেয় আর বাকিগুলোকে করে না। তাহলে এখানে লুপের মধ্যে স্কোয়ার করলাম, স্কোয়ার করে যেটাকে রাখলাম, এই মিন বিয়োগ করলাম, স্কোয়ার করলাম, তাদেরকে এক জায়গায় নিয়ে রাখলাম। তাহলে এখানে ঘটনাটা কি ঘটলো, কতটুকু করলাম আসলে আমরা আমাদের কাজের মধ্যে। এখানে যেটা করলাম সেটা হচ্ছে যে এই যে এতটুকু করে ফেলছি অলরেডি, xi মাইনাস এক্স বার স্কোয়ার, এতটুকু করে ফেলছি। এখন এদের সবার সাম নিতে হবে, সাম নিয়ে n-1 দিয়ে ভাগ করতে হবে। সো যেহেতু ফর লুপ চালাইছি, ফর লুপ এখানে শেষ করে দিব। শেষ করে এবার রেজাল্ট বের করার পালা। ফর লুপের শেষে একটা এন্ড দিতে হয়, সেজন্য এন্ডটা দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে সাম অফ ইউ, প্রত্যেকটা ইউ এর সাম করব, তাকে n-1 দিয়ে ভাগ করব। অর্থাৎ ইউ যতগুলো আছে সবার যোগ করলাম, যোগ করে n-1 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে যেটা পাওয়া যাওয়ার কথা সেটাই আমাদের ভ্যারিয়েন্স। এবং লাস্ট লাইনের রেজাল্ট যেটা, সেটা কিন্তু এই যে এখানে যেই ভ্যারিয়েবলটা লিখছো সেই ভ্যারিয়েবলটা এখানে লিখতে হবে, কারণ এইটা শেষ পর্যন্ত আউটপুট হিসেবে আমাদের যে ফাংশনটা আমরা যেখানে কল করতেছি সেখানে যাব। এরপরে তুমি যেখানে সব আগের ফাইলটা সেভ করছো ঠিক সেখানে গিয়ে এটাকে সেভ করতে হবে, কারণ ফাংশন যখন তোমার ম্যাট্রিক্স, যখন তোমার কোড তোমার ফাংশনকে খুঁজবে, যখন কোনো ফাংশনকে কল করবা তখন ডিরেক্টরি সেম হইতে হবে। ডিরেক্টরি সেম না হইলে সে খুঁজে পাবে না, খুঁজে না পাইলে বলবে যে এরর। আমরা আগে কিন্তু এই যে এই লাইনটা লিখছিলাম, এটা যেখানে সেভ করছি, যেই ওই ইয়েতে সেভ করছি, আমার এক্ষেত্রে নিউমেরিক্যাল ল্যাব 3 এই ফোল্ডারে সেভ করছি। এবং দেখো যে ভ্যারিয়েন্স যে প্রোগ্রামটা লিখলাম সেটা নিউমেরিক্যাল ল্যাব 3 এখানে গিয়ে সেভ করছি। তো ডিরেক্টরি সেম আছে, ডিরেক্টরি সেম থাকলে এটা খুঁজে পাবে। এখন এইটা ছিল তোমার এক্স, সেখান থেকে আমরা এখন ভ্যারিয়েন্সটা বের করতে চাই। তাহলে ভ্যারিয়েন্স বের করার জন্য কি লিখলাম, y সমান সমান ভ্যারিয়েন্স অফ এক্স। এই ভ্যারিয়েন্সটা কিন্তু ম্যাটল্যাবের কোনো কমান্ড না, এটা হচ্ছে কি আমরা যে ফাংশনটা লিখছি এই ফাংশনটাকে যে সেভ করছি, অর্থাৎ এই যে দেখো সেভ অ্যাজ ভ্যারিয়েন্স, এই ডিরেক্টরি যেটা আছে সেই ডিরেক্টরিটা ভ্যারিয়েন্স নামে সেভ করা আছে অলরেডি। আবার সেভ করলাম, কিছু চেঞ্জ হয়েছে। তাহলে এখন তুমি যেখানে মূল কোডটা লিখছো সেই মূল কোডটা এই ভ্যারিয়েন্স কে লিখো, লেখার পরে ভ্যারিয়েন্স অফ এক্স লিখে এবার এটাকে রান করো। এটাকেও সেভ করতে হবে, এটাকেও সঠিকভাবে সেভ করতে হবে, তোমার ওই ডিরেক্টরিতে গিয়ে সেভ করতে হবে। আমি ক্যালকুলেট ভ্যারিয়েন্স ক্যালভার নামে সেভ করে রাখছি। আচ্ছা, সেভ হওয়ার পরে এখন রান করো। রান করলে দেখা যাক কি আসে। রান করলে দেখো আমরা y এর একটা ভ্যালু পেয়ে গেছি, সেটা হচ্ছে গিয়ে 734.4889। আচ্ছা, কেউ কি আমার সাথে কোড করতেছো? কি আসো, ম্যাটল্যাবের স্ক্রিন তোমার সামনে আছে? জি স্যার, আছে তো স্যার, কোড করতেছি না, কোড দেখতেছি স্যার। আচ্ছা, এখন একটা কাজ দিব, সেই কাজটা করবা, কাজটা করে রেজাল্ট আমাকে বলবা।
এটা হচ্ছে যে, এবং পরীক্ষার সময় কিভাবে কাজগুলো করতে হবে এবং কিভাবে আমাকে পাঠাইতে হবে সেটাও এখন একটু ডেমনস্ট্রেশন হবে। এই স্ক্রিনটার স্ক্রিনশট নিয়ে রাখো। এখন তোমরা যেটা করবা, তোমরা ম্যাটল্যাবের মধ্যে এই ফাংশনটাকে লিখবা, skewness of x সমান সমান হচ্ছে যে 1n/2 summation of xi minus x bar cube divided by variance of x to the power 3/2। এই ফাংশনটা এখন আমরা লিখব। আগের ফাংশনটা যেরকম এটাও ঠিক সেরকমই, সামান্য একটু ডিফারেন্স আছে। তো আমরা এই ফাংশনটাকে এখন ম্যাটল্যাবে লিখব। আমি লিখবো না, তোমরা লিখবা। তোমরা লিখে আমাকে রেজাল্ট জানাবা এবং এই ফাইলটা আমাকে পাঠাইতে হবে। কিভাবে পাঠাবা সেটাও বলে দিচ্ছি। পরীক্ষার সময় ঠিক সিমিলার ওয়েতে ফাইলকে পাঠাইতে হবে। তো এই ফাংশনটা আমরা এখন লিখব। এই ফাংশনটা ইয়ে করবা আর এই এক্স এর ভ্যালুগুলাই নিবা। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, ফার্স্টে এই একটা উইন্ডো খুলে সেই উইন্ডোর ভিতরে এই সংখ্যাগুলো সিরিয়াল বাই লিখতে হবে এবং এই 32 এর জায়গায় তোমার রোল যেটা সেটা দিয়ে তুমি এক্স এর মানগুলোকে লিখবা। এই দুইটা লাইন লেখা হয়ে গেলে এই উইন্ডোর কাজ শেষ। এইটাকে একটা নাম দিয়ে সেভ করবা। কিভাবে সেভ করবা? এটাকে নাম দিয়ে সেভ করবা হচ্ছে যে, যদি এটা পরীক্ষার সময় প্রবলেম 3 হয় তাহলে প্রবলেম আন্ডারস্কোর 3 আন্ডারস্কোর হচ্ছে তোমার রোল, যেমন 35। তাহলে এটা আমার, তাহলে আমি বুঝতে পারবো যে এটা যে প্রবলেম 3 এর সলিউশন এবং রোল নাম্বার 35 এর জন্য এটা প্রবলেম 3 এর সলিউশন। এই নামে যদি সেভ করে রাখো, সেভ হয়ে যাবে, অসুবিধা হবে না। এরপরে হচ্ছে যে নতুন আরেকটা উইন্ডো খুলতে হবে। সেই নতুন উইন্ডোতে, এই যে উইন্ডো, একটা নতুন উইন্ডো, সেখানে তুমি তোমার কোডটাকে লিখবা। তো আগের কোডটা যেভাবে লিখছি, এই যে ভ্যারিয়েন্সের কোড যেটা আছে সেই কোডের সাথে মিল রেখে রেখে তোমরা এখানেও কোডটা লিখতে পারো। এখন যে নতুন ফাংশনটা আছে সেই ফাংশনটার জন্য কোড লিখতে পারো। কোডগুলো লিখো। এখনো যদি ম্যাটল্যাব ইনস্টল না হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়ে যাবে। তো তোমাদেরকে বলছিলাম যে এই সপ্তাহে কিছু ম্যাটল্যাবের কাজ তোমাদেরকে করতে হবে, সেই হিসাবে তোমরা আশা করি ম্যাটল্যাব নিয়ে রেডি আছো। তো এবং পরীক্ষার সময় কিন্তু মানে মনে করো না যে একেবারে ওই দিন একেবারে সবকিছুতে এক্সপার্ট হয়ে যাবো, ওই দিন সবকিছু পেরে যাবো, এরকম না। এখন থেকে যদি প্র্যাকটিস না করো কিভাবে দ্রুত এক একটা কোড লিখতে হয়, তাহলে কিন্তু পরীক্ষার সময় পারবা না। সো যেই স্ক্রিনটা, যেই স্কিউনেস এর জন্য যে সূত্রটা আছে সেই সূত্রটা দেখে দেখে এই সূত্রের এই কোডের অনুসরণে কোড লেখা শুরু করো। সময় হচ্ছে গিয়ে 10 মিনিট। দশ মিনিট পরে আমি আবার নক করতেছি তোমাদের। এর আগে কারো শেষ হইলে জানাইতে পারো।
কারো শেষ হইছে? নাকি কেউ করতেছো না? আসো কেউ? জি স্যার, আছে স্যার, করতেছি স্যার। আর কে কে করতেছো? একজনেরটা শোনা গেল, আর কেউ আসো? এই ফাইল পাঠাইলে আজকে অ্যাটেন্ডেন্স পাবা, যাদের এই ফাইল পাবো না তারা আজকে অ্যাটেন্ডেন্স পাবে না। যবে পাঠাবে তখন অ্যাটেন্ডেন্স দিব। 5 দিন পরে পাঠাইলে 5 দিন পরে অ্যাটেন্ডেন্স পাবা। এতক্ষণে হয়ে যাওয়ার কথা, না হয়ে থাকলে তোমরা পরীক্ষার সময় পরীক্ষা শেষ করতে পারবা না, এই হচ্ছে গিয়ে মূল কথা। আচ্ছা, ফাংশনটা লিখতে হবে এইভাবে, ফাংশনটা আবার দেখাচ্ছি। এই ছিল আমাদের ফাংশনটা। প্রত্যেকটা এক্স থেকে তার মিনকে বিয়োগ করতে হবে, বিয়োগ করে তার কিউব নিতে হবে। কিউব নেওয়ার পরে তাদের সাম নিতে হবে, সাম নেওয়ার পরে লেন্থ বিয়োগ 2 দিয়ে ভাগ করতে হবে, আর নিচে হচ্ছে গিয়ে ভ্যারিয়েন্স, হ্যাঁ 3/2।
এটা দিয়ে ভাগ করতে হবে। সো এখানে কিন্তু ভ্যারিয়েন্সের ফাংশনটাও লাগবে, যেহেতু আমরা আগে ভ্যারিয়েন্স লিখে ফেলছি। সো ধরে নিলাম যে ভ্যারিয়েন্স অলরেডি আছে, ভ্যারিয়েন্স অলরেডি জানি, এটা ধরে নিয়ে তারপরে আগাবো, কারণ ভ্যারিয়েন্সের ফাংশন অলরেডি লেখা আছে। আর কারো যদি ভ্যারিয়েন্স না দেয়া থাকে তাহলে ভ্যারিয়েন্সের ফাংশন থেকে ভ্যারিয়েন্সটা আগে লিখতে হবে, তারপরে গিয়ে এই কোডটা লিখতে হবে। ভ্যারিয়েন্সের কোড ছাড়া এটা কাজ করবে না। আচ্ছা, তাহলে এখানে কনফ্লিক্ট না হওয়ার জন্য, ভ্যারিয়েন্সের ফাংশনের সাথে যদি কনফ্লিক্ট না হয় জন্য সবগুলোকে x2 y2 এতে লিখছি, ফাংশন কল করলাম, ফাংশনের ভ্যালু হবে y2, এই ফাংশনটার নাম দিলাম skew(x), x2 হচ্ছে গিয়ে এটার আর্গুমেন্ট। এখন ফার্স্টে মিন লাগবে, মিনটা x2 এর মিন গুলা বের করলাম, m1 নামে রাখলাম, x2 এর লেন্থ গুলোকে ক্যালকুলেট করলাম, n1 নামে রাখলাম। এরপরে ফর লুপ চালাই দিলাম, ফর লুপ চালায়ে আগের বারের মতোই প্রত্যেকটা x এর ভ্যালু থেকে মিনটাকে বাদ দিয়ে তারকে কিউব করতে হবে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে কিউব করতে হবে। কিউব করে সেটা u1 নামে কোথাও স্টোর করলাম, তাহলে কিউব অলরেডি বের হয়ে গেছে। এরপর সেটাকে n-2 দিয়ে ভাগ করতে হবে সাম করে, তাহলে সাম অফ u1 করলাম, প্রত্যেকটা u কে যোগ করলাম এখানে, তাকে n-2 দিয়ে ভাগ করলাম, এটা সূত্রের n-2 সূত্রে আছে, সেটা দিয়ে ভাগ করলাম। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ভ্যারিয়েন্স দিয়ে ভাগ করতে হবে। আমরা এই ভ্যারিয়েন্স ফাংশনটা আমাদের সেম ডিরেক্টরিতে সেভ করা আছে, ভ্যারিয়েন্স ফাংশনটাকে কল করলাম, কল করে x2 সেখানে দিয়ে দিলাম, তাহলে ভ্যারিয়েন্স বের হয়ে গেল। সেখানে সেটাকে w1 নামে সেভ করলাম। এখন আমাদের অ্যাকচুয়াল আউটপুট হবে, ফাংশনের উপরে আছে এই v1, এটা হচ্ছে গিয়ে নিউমারেটর, আর ডিনোমিনেটর মানে ভগ্নাংশের নিচে আছে আমাদের ভ্যারিয়েন্সের টু দি পাওয়ার 3/2। সো ভ্যারিয়েন্স টু দি পাওয়ার 3/2 এটাকে এভাবে লিখলাম, লিখলে ভ্যারিয়েন্স তো w1, সো w1 টু দি পাওয়ার 3/2 এটাকে লিখলে আমাদের আউটপুট পাওয়া যাবে। তো মোটামুটি 6-7 লাইনের কোড, 6-7 লাইন লিখতে আসলে খুব বেশি টাইম লাগার কথা না। সো ম্যাটল্যাব কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, মনে করো না যে আমি একদিনে এক্সপার্ট হয়ে যাব, সবাইকে এই ব্যাপারে একটু সতর্ক হইতে হবে। সো এই স্কিউনেস ফাংশনটা যখন skew(x) নামে সেভ করছি, সো এটাকে সেভ করার সময় সঠিক ডিরেক্টরিতে সেভ করবা। সেভ করার পরে এখন আমরা এই যে z = skew(x)(x), আমাদের যে অ্যারেটা আছে সেই অ্যারেটা দিয়ে z(x) কে কল করলাম, কল করলে যে মানটা পেয়ে যাব। স্যার এই জায়গায় ভেরিয়েন্সের কমান্ডটা ঠিক করতে হবে কি, আর না ভেরিয়েন্সের কমান্ডটা অন্য থাকবে? এখানে ভ্যারিয়েন্স আমাদের লাগবে না, ভ্যারিয়েন্সের কোড আলাদা লেখা আছে, এখানে ভ্যারিয়েন্স বের করতেছি না, এখানে স্কিউনেস বের করতেছি। তো ভ্যারিয়েন্স বের করা না বের করার মধ্যে কোনো পার্থক্য নেই, এখানে যে মানটা পাবা সেই মানটাই হচ্ছে গিয়ে আমাদের স্কিউনেস, -0.0437 এই টাইপের কিছু একটা মান পাবা। এক একজনের জন্য এক এক মান আসবে, কারণ এক একজনের রোল এক এক রকম। হ্যাঁ, এখানে 32 রোল দিয়ে করছি, কারো রোল 35 হইলে এই রেজাল্টটা আরেক রকম আসবে, কারো রোল 3 হইলে সে 3 দিয়ে করবে, তখন তার রেজাল্টটা আরেক রকম আসবে। তো কারো রেজাল্টের সাথে কারো রেজাল্ট কিন্তু মিলবে না। তো এইভাবে এক একটা ফাংশন লিখতে হয়, কি এর ভিতরে ফাংশন কল করতে হয় এবং লিখতে হয়। আচ্ছা, তারপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, সেই এক্সাম্পল হচ্ছে গিয়ে কিভাবে এক একটা ফাংশনকে প্লট করতে হয়। তো যেটা বলছি যে তোমাদের আগের ফাংশনের ব্যাপারে, এই ফাংশনটা সবাইকে ম্যাটল্যাবে করতে হবে, ম্যাটল্যাবে করে যেভাবে সেভ করতে বলছি, হ্যাঁ, নিজের রোল নাম্বার দিয়ে সেভ করতে হবে। প্রবলেম নাম্বার এবং রোল নাম্বার এই দুইটা তোমাদের ফাইলের মধ্যে থাকতে হবে।
আন্ডারস্কোর দিয়ে লিখতে হবে ম্যাটল্যাব, না হলে রোলকে আইডেন্টিফাই করা আমার জন্য কঠিন হয়ে যাবে। আবার শুরুতে কোনো সংখ্যা থাকতে পারে না, ফাইলের নামের শুরুতে কোনো সংখ্যা থাকতে পারে না। এই কারণে ম্যাটল্যাবের কোনো ফাইল সেভ করতে হলে সেটাকে শুরুতে কোনো সংখ্যা দিয়ে সেভ করবা না, অর্থাৎ 1 তারপরে লিখলা তোমার নাম। হ্যাঁ, এইভাবে কোনো ফাংশন সেভ করলে ম্যাটল্যাব কিন্তু সেটাকে এরর দেখাবে। ওই ফাইলটা সেভ করলে ওই ফাইলটাকে করবে না, সে রান করবে না। এই স্যার কারণে ইমেইলে কি ডাইরেক্ট ফাইলটা যাবে এরকম দিলে? মেইলে কি ফাইলটা যাবে স্যার? জি মেইলে তুমি অ্যাটাচ করে দিবা, এম ফাইল .m ফাইল যেটা আছে সেটা অ্যাটাচ করে দিবা। ওকে স্যার। যে ফাইলটা সেভ করছো সেটা পাঠাবা, যারা যারা পাঠাবা তারা তারা অ্যাটেন্ডেন্স পাবা। সো আজকে আর অ্যাটেন্ডেন্স নিব না, আজকে এই ফাইল পাঠাইলে অ্যাটেন্ডেন্স পেয়ে যাবা। আর ফাইলের মধ্যে রোল থাকলে অ্যাটেন্ডেন্স পাবা, না হলে রোল না থাকলে তো বুঝবো না কে পাঠাইছে। এইবার একটা আমরা কিছু প্লট দেখতে চাই, ম্যাটল্যাবে কিভাবে গ্রাফিক্স আনতে হয় কিংবা কিভাবে ফিগার আনতে হয়। তো আমরা sin x এর প্লটটা দেখব। যেটা করলাম যে আগে x কে ডিফাইন করলাম, x কে নিলাম হচ্ছে গিয়ে 0 থেকে 2 পাই পর্যন্ত নিলাম, 0.11 করে ইনক্রিমেন্ট হবে x এর মানগুলা। এরপরে একটা ফাংশনটা লিখলাম y1 = sin x। তাহলে আমাদের x অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে গিয়ে x, y অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে গিয়ে y। এটা প্লটের কমান্ডটা হচ্ছে এরকম, হ্যাঁ, x y1 এইটুকু হচ্ছে গিয়ে প্লটের কমান্ড। আচ্ছা, তাহলে এটাকে প্লট করি, দেখি কি হয়। সেভ করবা, সেভ করে রান করবা। রান করার পরে দেখো এরকম একটা ফিগার উইন্ডো দেখা যাবে, দেখা যাচ্ছে? জি স্যার। ক্লাসে আসো? আর কেউ ক্লাসে আসো? আমি তো বুঝতেছি না। জি স্যার দেখা জি যাচ্ছে। স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। তাহলে আমরা কি করলাম, x অ্যাক্সিস বরাবর x নিলাম আর y অ্যাক্সিস বরাবর sin x এর যে ভ্যালু তাদেরকে প্লট করলাম। দেখো sin এর ভ্যালু +1 থেকে -1 পর্যন্ত ভ্যারি হইতেছে এবং x এর মান নিছিলাম 0 থেকে 2 পাই পর্যন্ত। 0 থেকে 2 পাই মানে হচ্ছে গিয়ে 6.28 এত পর্যন্ত গিয়ে গ্রাফ, এই প্রত্যেকটা বিন্দুর জন্য গ্রাফ প্লট হয়ে এবং সুন্দর বোঝা যাচ্ছে যে এটা একটা সাইন ওয়েভের প্লট। আচ্ছা, এখন গ্রাফটাকে যদি আরেকটু ভালো করে স্থাপন করতে চাই আমরা, তাহলে বললাম যে এটাকে ধরো কেউ লাল কালার দিয়ে প্লট করতে চায়, রেড, তাহলে এইভাবে দুইটা অ্যাপোস্ট্রফি মার্কের ভিতরে আর লিখতে হবে। এভাবে এভাবে যদি লিখে তুমি গ্রাফটাকে প্লট করো, তাহলে দেখি এবার প্লটে কি আসছে। দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। এবার গ্রাফের কালার রেড হয়ে গেছে, তাই তো? এখন আমাদের যে নতুন গ্রাফ সেটা হচ্ছে গিয়ে রেড কালার। এভাবে বিভিন্ন কালারের জন্য অপশনস আছে, তোমরা প্লট কমান্ডটা দিয়ে হেল্প প্লট লিখে যদি এখানে সার্চ দাও কমান্ড উইন্ডোতে, হেল্প প্লট লিখে যদি সার্চ দাও তাহলে প্লটের ব্যাপারে ডিটেইলস পেয়ে যাবা। কোন কালারের জন্য কি রকম প্লট হবে, ডটেড প্লট চাও না ড্যাশড প্লট চাও, বি লিখলে ব্লু কালার, জি লিখলে গ্রিন কালার, সি লিখলে সায়ান কালার, এম লিখলে ম্যাজেন্টার জন্য। তারপরে যদি পয়েন্ট চাও, সার্কেল চাও কিংবা স্টার, লাইনগুলা লাইনের পরিবর্তে সলিড লাইনের পরিবর্তে স্টার দিয়ে প্লট হবে,
অথবা ড্যাশড লাইন দিয়ে প্লট হবে, বিভিন্ন বিভিন্ন শেপে প্লট করা যায়, লাইনের শেপ বিভিন্ন রকম দেয়া যায়, কমান্ড গুলা বিভিন্ন ভাবে দেয়া যায়। এটা হেল্প প্লট লিখে এগুলো পড়লেই বিস্তারিত জানতে পারবো। আমরা আজকে একটু দেখব। এখন গ্রাফটাকে যদি আরেকটু রিয়েলিস্টিক স্থাপন করতে চাই, যে আমাদের কোনটার মান কত ঠিক বুঝতে পারতেছি না গ্রাফ থেকে, আর একটু ভালো হইতো, তাহলে গ্রিড দিয়ে দিব। গ্রিড দিলে এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর সে একটা লাইন টেনে দিবে। লাইন টেনে দিলে গ্রাফ দেখতেও সুন্দর দেখায়, আবার মানটাও ভালোভাবে বোঝা যায়। এই দেখো গ্রিড অন, এই কমান্ডটা দেওয়ার পরে গ্রাফটা এখন দেখতে দেখাচ্ছে এরকম। এখন একটু মানগুলো বুঝতেও সুবিধা হয়, যেমন এক্স এর মান যখন 1 তখন ওয়াই এর মান 0.8 এর চেয়ে একটু বেশি, এক্স এর মান যখন 3 পয়েন্ট সামথিং তখন ওয়াই এর মান 0। এইভাবে গ্রিড অন করে দিলে গ্রাফের বিভিন্ন এক্সিসে মান কত সেগুলো বুঝতে সুবিধা হয়। গ্রিড যদি বাদ দিয়ে দিতে চাও গ্রিড অফ দিয়ে দিতে পারো। এরপরে কি করলাম, এরপরে ওয়াই এর একটা কমান্ড লিখলাম, ওয়াই সমান সমান cos x, সেটাকে প্লট করতে চাই, তাহলে নতুন একটা লিখলাম y2, x 0 থেকে 2 পাই পর্যন্তই রাখবো, এইটাকে ব্লু কালারে প্লট করব। এটা প্লট করার জন্য যদি প্লট করি তাহলে আমরা কি পাবো, এখানে সেমিকোলন দেওয়া হয়নি, প্লটে y এর কোসাইনের একটা প্লট চলে আসবে। দেখো এইটা হচ্ছে গিয়ে কোসাইনের প্লট। কোসাইন 0 মানে হচ্ছে গিয়ে 1, কোসাইন পাই মানে হচ্ছে 0, এইভাবে আবার কোসাইন পাই বাই 2 মানে হচ্ছে গিয়ে কোসাইন পাই বাই 2 মানে 0, কোসাইন পাই মানে হচ্ছে -1, এরকম কোসাইন এক্সিস এর প্লট চলে আসছে। আগের প্লট কিন্তু চলে গেছে, আগের প্লটটা সে বাদ দিয়ে এখন নতুন প্লট সে শুরু করছে। এখন এরকম যদি চাও যে একই 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 উইন্ডোতে সাইনেরও প্লট থাকুক কোসাইনেরও প্লট থাকুক, যদি তা করতে হয় তাহলে একটা কমান্ড আছে, সেটা হচ্ছে হোল্ড অন কমান্ড। হোল্ড অন যদি লিখো তাহলে গ্রাফে সে আগের যত জায়গায় হোল্ড অন লিখছো সব জায়গায় যতগুলা প্লট আছে সব প্লটকে সে ধরে রাখবে। তাহলে হোল্ড অন কমান্ডটা আমরা দিলাম, দেওয়ার পরে এখন আমাদের প্লটের কি অবস্থা দেখি। এখন দুইটা প্লটই আমাদের স্ক্রিনে আসার কথা। এই দেখো সাইনের প্লটটাও আছে, কোসাইনের প্লটটাও আছে। তো হোল্ড অন কমান্ডটা দিলে আগের প্লটটাকে সে ধরে রাখে স্ক্রিনের মধ্যে। আচ্ছা, এখন আগের দুইজনকে দেখা হয়ে গেছে, নতুন একটা কমান্ড দিতে চাই y3। এটা হচ্ছে গিয়ে কোসাইন x প্লাস পাই বাই 3। এখানে একটু ফেজ শিফট আছে, পাই বাই 3 এর একটা ফেজ শিফট আছে। এই প্লটটাকে আমরা দেখতে চাই, দেখার জন্য x y3, আর এইটাকে আবার গ্রিন দিয়ে প্লট করব, প্লাস হচ্ছে গিয়ে হ্যাশ ডট এরকম একটা থাকবে, সলিড লাইন হবে না। সেটার জন্য রান করি। রান করার পরে কি পেলাম দেখো, এই দেখো সাইনের প্লট আছে, কোসাইনের প্লট আছে, আবার একটা পাই বাই 3 শিফটেড একটা প্লট আছে গ্রিন উইন্ডোতে। এই যে হ্যাশ ডট এইভাবে গ্রিন কালারের একটা প্লট দেখা যাচ্ছে, ঠিক আছে। এখন হোল্ড অন বাদ দিতে চাই, আগের দুইটা গ্রাফ চলে যাক, নতুন গ্রাফটা শুধু দেখবো স্ক্রিনে। তাহলে কি হবে, হোল্ড অন এর কমান্ডের পরে যেই জায়গায় গিয়ে হোল্ড অফ কমান্ড লিখবা, সেই হোল্ড অফ তার মানে হোল্ড অনটাকে সে এখন বাদ দিয়ে দিবে। তার মানে আগের দুইটা প্লট যদিও ছিল, সেই দুইটা প্লট এখন সে বাদ দিয়ে শুধুমাত্র নতুন প্লটটাকে সে দেখাবে। দেখি এই কমান্ডটা দিলে কি হয়। এই কমান্ডটা দিলে দেখো আগের দুইটা প্লট চলে গেছে, এখন খালি ওই গ্রিন প্লটটা আছে, মানে হোল্ড অন সে বাদ দিয়ে দিছে। সে আর এখন আর হোল্ড করে রাখতেছে না, সে শুধুমাত্র বর্তমানে যেটা সেটা দেখাচ্ছে। গ্রিড অন দিলে গ্রিড অন হবে, যে গ্রিড অন থাকুক। তো এই হচ্ছে কি আমাদের প্লট। এখন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কে তুমি আবার পরিবর্তনও করতে পারো।
আগের সব কমান্ড গুলা এখন না করে দিয়ে এখন নতুন কমান্ড দেখব। নতুন কমান্ড দেখার জন্য আমাদের আসলে না করলেও হইতো। আচ্ছা, এবার একটা নতুন এক্সিস ডিফাইন করলাম টি। টি হচ্ছে 0 থেকে 2π পর্যন্ত থাকুক। এখন আমরা যেটা করব যে একই স্ক্রিনে 4টা প্লট দেখব। হ্যাঁ, অনেক সময় এরকম প্লট আমাদের দরকার হয় যে একটা প্লট উপরে থাকবে, একটা প্লট নিচে থাকবে, কিন্তু সবকটা একই স্ক্রিনে থাকবে যাতে আমাদের কম্পেয়ার করতে সুবিধা হয়। এখন টি লিখে কোসাইন সাইন টি কস টি এই প্লটটা দিলে এক্স অ্যাক্সিস বরাবর কস এর ভ্যালুগুলো আর ওয়াই অ্যাক্সিস বরাবর সাইন এর ভ্যালুগুলো সে প্লট করবে। সেটার গ্রাফ দেখতে হবে এরকম। সাইন আর কোসাইন মিলে যদি প্লট করো, এক্স অ্যাক্সিসে কোসাইন আর ওয়াই অ্যাক্সিসে সাইন, তাহলে সেটার ভ্যালু -1 থেকে -1, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুই দিকে। ফিজিক্সে একটা ইয়ে আছে, লিসা জুস ফিগার। ফিজিক্সে যদি পড়ে থাকো তোমাদের কোর্সে, তাহলে সেইটার প্লট হচ্ছে গিয়ে এটা। এখন আমরা যেটা করতে চাই, এখন আমরা এটাকে একটা স্ক্রিনে চারটা ছোট ছোট স্ক্রিন থাকবে এবং এই চারটা ছোট ছোট স্ক্রিনে আমাদের চারটা আলাদা আলাদা প্লট দেখাবে। এটার জন্য যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কি সাবপ্লট কমান্ড। সাবপ্লট কমান্ডে যেটা হয় সেটা হচ্ছে যে চারটা প্লট করে, তার মধ্যে প্রথম দুইটা হচ্ছে গিয়ে কত নাম্বার রো আর কয়টা কলাম আছে এই প্লটে সেটা দেখাবে। সাবপ্লটে আমাদের এখানে যেটা বোঝাচ্ছে 2 দিয়ে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি আমাদের এই প্লটটায় দুইটা রো আর দুইটা কলাম থাকবে, মানে চারটা এলিমেন্ট থাকবে। তার মধ্যে 1 নম্বর এলিমেন্ট, এই 1 দিয়ে বোঝাবে 1 নম্বর এলিমেন্টটা হবে এই প্লটটা, কোসাইন টি সাইন টি। এই সাবপ্লট লেখার পরে স্ক্রিন প্রোগ্রামটা রান করলে কি পাওয়া যায় দেখো। এবার সেই স্ক্রিনকে 4 ভাগে ভাগ করে ফেলছে। প্রথম প্লটটা সে দেখাচ্ছে 4 ভাগের 1 ভাগে 1 নম্বর প্লটটা সে দেখাচ্ছে। এরপরে আমরা 2 নম্বর প্লটটা করতে চাই, এজন্য লিখতে হবে যে সাবপ্লট। আবারও জানাইতে হবে, তাকে বারবার জানাইতে হবে যে এখানে দুইটা রো দুইটা কলাম আছে এবং এটা সেকেন্ড প্লট, এটা আমাদের 2 নম্বর স্ক্রিনে এটা নিয়ে আসো। 2 নম্বর স্ক্রিনে আমরা কোসাইন টি সাইন টয়েস টি এই প্লটটা দেখতে চাই। এটা যদি রান করি তাহলে দেখো কি পাবো। এবার 2 নম্বর স্ক্রিনে সে একটা নিয়ে আসছে, সেটা হচ্ছে গিয়ে সাইন কোসাইন টি সাইন টয়েস টি, সেটার প্লট হচ্ছে গিয়ে এটা। এরপর সাবপ্লট 2 টু 3 লিখলে আরেকটা প্লট পাওয়া যাবে, 3 নম্বর প্লটটা পাওয়া যাবে। সাবপ্লট 2 টু 4 লিখলে 4 নম্বর প্লটটা পাওয়া যাবে। সব কয়টা কমান্ড অন করে দিয়ে এখন লিখলাম এইটা হচ্ছে গিয়ে প্রথম প্লট, এটা দ্বিতীয় প্লট, এটা তৃতীয় প্লট, এটা হচ্ছে গিয়ে আমাদের 4 নম্বর প্লট। এভাবে সাবপ্লট দিয়ে একই স্ক্রিনে অনেকগুলো প্লট করা যায়। বিভিন্ন কালারের প্লট করতে পারো, বিভিন্ন লিজেন্ড দিতে পারো তোমাদের হাতে। আচ্ছা, এরপরে সাবপ্লটে তো সবকিছু লেখা হয়ে গেছে। এরপরে তুমি যদি কোনো কমান্ড লিখে কোনো কিছু প্লট করতে যাও, তাহলে সেটা যেটা হবে সেটা হচ্ছে কি 4 নম্বর প্লটে সেটা চলে যাবে। লাস্ট প্লটের জায়গায় নতুন প্লটটা এসে তার জায়গা ধরে রাখবে। যেমন এখানে t সমান সমান একটা কিছু t সমান সমান আগের ভ্যালুটাই লিখলাম। এখন হচ্ছে 3D প্লট করব। তিনটা অ্যাক্সিস থাকবে, x অ্যাক্সিস থাকবে, y অ্যাক্সিস থাকবে, z অ্যাক্সিস থাকবে। প্লট 3 লিখলে 3D প্লট হয়, তিনটা অ্যাক্সিসে প্লট করা যায়। প্রথম অ্যাক্সিসে কোসাইন 3t, y অ্যাক্সিসে সাইন 3t আর z অ্যাক্সিসে সে t প্লট করবে। তিনটা অ্যাক্সিস, তিনটা ভ্যারিয়েবল দিতে হবে ভিতরে। আচ্ছা, সেটা দেখি কি হয় এটা রান করলে। এইটা লাস্ট প্লটটাই চলে আসবে। দেখো লাস্ট প্লটটা এরকম চলে আসছে। এটা হচ্ছে গিয়ে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। এক্সিস বরাবর কোসাইন, এক্সিস বরাবর সাইন আর এক্সিস বরাবর হচ্ছে কি আমাদের টি, যেটা সেটা। এখন দেখো যে এখানে কিন্তু এটার উপরে ক্লিক করলে কিছু হবে না। এটাকে যদি আমরা ক্লিক করি এখানে কিছু পাবো না। আচ্ছা,
এখন আরেকটা কমান্ড দেওয়া যায় রোটেট 3D। তুমি যদি রোটেট করতে চাও, 3D রোটেশন চাও বা 2D রোটেশন চাও, তাহলে তোমার এই রোটেট কমান্ডটা দিলে স্ক্রিনকে রোটেট করা যায়। প্লটের যে স্ক্রিন, সেই স্ক্রিনকে রোটেট করা যায়। দেখো এখন যদি আমি এখানে ক্লিক করি, এটাকে ঘোরানো যাবে, এটাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যাবে। উপর থেকে দেখতে এটা এরকম, পাশ থেকে দেখতে এটা এরকম, অন্য পাশ থেকে দেখতে এরকম, আরেক দিক থেকে দেখতে এরকম। রোটেশন করতেছি আমি, বিভিন্ন জায়গায় মান দেখতেছি। গ্রিড অন করলে আরো সুন্দর সুন্দর ভ্যালু পাওয়া যাবে। তো এগুলাও রোটেট করা যাবে, 3D রোটেশন করা যাবে। হ্যাঁ, ওয়াই এক্সিস এর সাপেক্ষে জিনিসটা দেখতে এরকম হবে, জেড এক্সিস এর সাপেক্ষে এটাকে উঠানামা করাইলে এটা দেখতে এরকম হবে, এটা দেখতে এরকম। সো দেখতেছো যে জিনিসগুলো ইন্টারেস্টিং। এই হচ্ছে কি আমাদের মোটামুটি গ্রাফের প্লট। গ্রাফে আরো বিভিন্ন জিনিস আছে, এগুলা যত প্লট কমান্ডটা দিয়ে যদি পড়ো ভিতরে, তাহলে আরো অনেক কিছু এক্সপ্লোর করতে পারবে। এইভাবে এক একটা গ্রাফ প্লট করা যায়, বিভিন্ন সাব স্ক্রিন আনা যায়, এই গ্রাফের মধ্যে লেখা বসানো যায়। গ্রাফকে সেভ করেও তার ভিতরে লেখা বসাইতে পারো, হ্যাঁ, টেক্সট ফরম্যাটে। অনেক কিছু এক্সপ্লোর করার আছে। ম্যাটল্যাব অনেক ফাস্ট একটা প্রোগ্রাম, তো পুরাটা তো দেখানো সম্ভব না এক সময়। জাস্ট মেইন ফিচার গুলো দেখাইলাম। আরো বিভিন্ন বই দেখলে তোমরা আরো ক্লিয়ার হতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কোডিং এর যেই পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাটা হবে হচ্ছে গিয়ে, তোমাদের মিড এর রুটিন পাইছো তোমরা? না স্যার, এখনো পাই নাই। তোমাদের কোর্স কয়টা? কয়টা কোর্স আছে মোটামুটি এভারেজে? স্যার ল্যাব সহ 7টা। 7টা। 7টার মতো স্যার, 7টা। তাহলে ধরা যায়, ধরো 8-9 দিন লাগবে আর কি, ছুটি টুটি মিলায়। 8-9 দিন হয়ে গেলে আমাদের খোলার পরে যে উইকটা, সেই উইকটা পুরোপুরি চলে যাবে। আমরা পরে খোলার উইকের পরের উইকে, অর্থাৎ আগস্টের 20 ক্লাস টাইম। আগস্টের 20 তারিখে ক্লাস টাইমে আমাদের ল্যাবের এক্সামটা হবে। অ্যাপ্রক্সিমেট 30 মিনিটের মতো। 3টার মতো কোড দেয়া থাকবে, ছোট ছোট কোড, যেরকম কোড গত কয়েক ক্লাস ধরে তোমাদেরকে দেখাচ্ছি, এরকম 3টা কোড থাকবে। এই 3টা সলভ করে ইয়ে করবা, জমা দিবা আর কি। খোলার পরে ওই যেদিন খুলবে, যদি পরীক্ষা থাকে তাহলে তো আর ক্লাস হবে না, আর যদি কোনোদিন পরীক্ষা না থাকে তাহলে থিওরি ক্লাস নিব। আচ্ছা স্যার, ঠিক আছে। আজকের ক্লাস রেকর্ড করা আছে, রেকর্ডিং তোমাদেরকে দিয়ে দিব। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমার ইমেইলে যেভাবে পাঠাইতে বলছি কোড, ওইভাবে পাঠাবা, পাঠাইলে তারপরে অ্যাটেন্ডেন্স পাবা। স্যার জি আচ্ছা স্যার। কি স্যার ম্যাকের জন্য স্যার ইনস্টল করতে পারিনি স্যার। তোমাকে তো পরীক্ষা দিতে হবে তাই না? পরীক্ষা কিভাবে দিবা? জি স্যার, ম্যাক তাহলে দিয়ে কি কি পরীক্ষা দিবা না? জি স্যার দিব। কিভাবে দিবা বলো?
তো যখন ইনস্টল করবা, ইনস্টল করে তারপরে পাঠাবা, তারপরে অ্যাটেন্ডেন্স পাবা এই ক্লাস। তো কাজ পাইলে একটু আর্জেন্সি থাকবে, আর না হলে কোনোদিনই করবা না। তো আজকের ক্লাস এখানে শেষ। স্যার লিভ নিয়ে নিব? হ্যাঁ, ক্লাস শেষ।